This election was not fair and legitimate. It wasn't an inclusive election. হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন না থাকলে একটি দেশে কি কি সমস্যা তৈরি হয়। এটি নিয়ে আলোচনা করার মূল কারণ হলো যে সমস্যাগুলো ফ্রি ফেয়ার ইলেকশন না করলে একটি দেশে বিদ্যমান থাকে, আমাদের দেশে এক্স্যাক্টলি সেই সমস্যাগুলোই বিদ্যমান। আমি ডাইরেক্টলি বলতে চাই না যে আমাদের দেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে কি হয়নি বা হয় কি হয় না, আপনারাই সেটি ভালো জানেন, আপনারা কমেন্ট সেকশনে সেটি জানাতেও পারেন। তবে ফ্রি ফেয়ার ইলেকশন না হলে যে যে সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলো কিন্তু আমরা আলোচনা করে দেখব যে আমাদের দেশে বর্তমানে এক্সিস্ট করছে কিনা। কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্ততার সহিত পালন করিব। যাই হোক, আমরা যে সমস্যাগুলো বর্তমানে বিদ্যমান আছে, যেমন জবাবদিহিতার অভাব ও গণতান্ত্রিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, জনগণের অসন্তোষ, মানবাধিকার লঙ্ঘন, এই সমস্যাগুলো কিন্তু আমরা সচরাচর আমাদের দেশে ব্যাপক আকারে ঘটতে দেখছি। তাহলে চলুন আমরা সহজ ভাষায় বুঝে নেই যে একটি দেশে নিরপেক্ষ নির্বাচন না হলে কি কি সমস্যা তৈরি হয় এবং এগুলো খুব সহজ ভাষায় এক্সাম্পল সহ আমরা বোঝার চেষ্টা করব। তবে তার আগে বলে নেওয়া দরকার যে গণতন্ত্র বা ডেমোক্রেসি বলতে কিন্তু আমরা বাঙালিরা বিশেষ করে ভোট দেয়া এবং ইলেকশনকে বুঝি, এবং একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন সম্ভবত গণতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এই স্তম্ভটা নিয়ে বাংলাদেশে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। যাই হোক, চলুন আমরা এখন দেখে নেই নিরপেক্ষ নির্বাচন না হলে একটি দেশে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এই সমস্যাগুলো সাধারণত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে প্রভাব ফেলে। প্রধান সমস্যাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করছি। সর্বপ্রথম সমস্যা যেটি তৈরি হয় সেটি হলো জবাবদিহিতা ও গণতান্ত্রিক সংকট। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন না হলে জনগণের মধ্যে বিশ্বাস হারিয়ে যায় সরকারের প্রতি। সরকারেরও জবাবদিহিতা কমে যায় জনগণের কাছে। জনগণের মূল প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলে জনগণের সরকারে আস্থা কমে যায়। ধরুন আমাদের দেশে যে আমরা ভোট দিয়ে আমাদের অঞ্চল ভিত্তিক বা যার যার এলাকা, নির্বাচনী এলাকাতে আমরা মেম্বার অফ পার্লামেন্ট অথবা এমপিদেরকে ইলেক্ট করে থাকি। তো সচরাচর যেটি হওয়ার কথা যে নির্বাচনের সময় এমপিরা প্রত্যেকটি মানুষের কাছে আসে এলাকার এবং তাদের কাছে ভোট চায়। এমপিরা যদি আমাদের ভোটে নির্বাচিত হন সেক্ষেত্রে এমপিরা কিন্তু আমাদের প্রতি ডেডিকেটেড থাকেন। আমাদের কথা বা আমাদের সমাজের যে চাওয়া পাওয়া সেটি তার কাজে প্রতিফলিত হয়। আর যদি এমপিদের আমাদের ভোটের দরকার না হয় সেক্ষেত্রে কিন্তু এমপিদের আমাদের কাছে কি করছে কি না করছে এগুলোর জবাব দেওয়ার কোনো দরকার থাকে না। চলুন আমরা শর্টে এক্সাম্পল হিসেবে জেনে নেই যে একজন এমপির ঠিক কি কি কাজ থাকে, এবং যদি নির্বাচিত হয় একজন এমপি জনমানুষের ভোটে তাহলে সে কি কি করে, আর যদি জনমানুষের ভোটে নির্বাচিত না হয় সেক্ষেত্রে সে কি কি করে। একজন এমপির মূল কাজগুলোর ভেতরে আঞ্চলিক যে উন্নয়ন, মানুষের যে সমস্যা এবং মানুষের যে ইচ্ছাগুলো সেইগুলো পার্লামেন্টে যে প্রকাশ করা, এগুলো এমপির মূলত মূল কাজ। তার পাশাপাশি রাষ্ট্রের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে আঞ্চলিকভাবে, যেমন থানা, ইউএনও অফিস, উপজেলা পরিষদ, এগুলোতে গভর্নমেন্ট এমপ্লয়েড যে এমপ্লয়িরা থাকে তাদের সাথে সমন্বয় করে এমপি এলাকার উন্নয়ন থেকে শুরু করে এলাকার সমস্যা, জটিলতা এগুলো রিজলভ করে থাকেন। তো এমপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় সেক্ষেত্রে এমপিকে অবশ্যই জনগণের কথা চিন্তা করে, জনগণের ভালো মন্দ চিন্তা করে বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করতে হয়। যেমন ধরুন আপনি থানায় গিয়েছেন বা এসিল্যান্ড অফিসে গিয়েছেন বা ইউএনও অফিসে গিয়েছেন, সেখানে যাওয়ার পরে আপনার প্রতি কোনো অবিচার হলো, কেউ আপনার কাছে ঘুষ চাইলো বা কেউ তাদের ক্ষমতা অপব্যবহার করে আপনার প্রতি জুলুম করলো, সেক্ষেত্রে আপনার সেফগার্ড হিসেবে আপনি এমপির কাছে যেতে পারেন, এমপিকে বিষয়টি জানাতে পারেন। এমপি তখন তাদেরকে ওয়ার্নিং দিতে পারে বা তাদেরকে এই ধরনের অন্যায় অবিচার করতে বাধা প্রদান করতে পারে। মুখ্য কথা হলো এমপি আপনার পক্ষ নিয়ে তাদের সঙ্গে তাদের এক্সিকিউটিভ যে পাওয়ার থাকে সেই পাওয়ারের এগেইনস্টে কথা বলতে পারে। পাশাপাশি আপনার এলাকাতে কত টাকা সরকারের থেকে বরাদ্দ হয়েছে, কোন ধরনের উন্নয়নের জন্য, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে রাস্তাঘাটের জন্য কয় টাকা এসেছে, সে টাকাগুলো ঠিক মতে ব্যবহার হচ্ছে কিনা, খরচ হচ্ছে কিনা, এগুলোর ব্যাপারে জনগণের জানতে চাওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া। এমপি যদি ইলেক্টেড হন, মানুষের ভোটে জয়যুক্ত হন, তাহলে এমপি অবশ্যই মানুষের কাছে এই ব্যাপারগুলো নিয়ে জবাবদিহিতা দিয়ে থাকে।
অন্যদিকে এমপি যদি ইলেক্টেড না হন, কোনোভাবে যদি ভোট জালিয়াতি করে বা অন্য কোনো প্রক্রিয়াতে যদি সে এমপি হয়ে থাকেন, সেক্ষেত্রে জনগণের প্রতি তার কোনো ধরনের দায়বদ্ধতা থাকে না। জনগণ কোনো প্রশ্ন করলে উন্নয়নের ব্যাপারে বা সমস্যার ব্যাপারে সে সেগুলোর উত্তর দিতে বাধ্য থাকে না, কারণ জনগণের ভোট তার প্রয়োজন নেই এমপি হওয়ার জন্য। প্রাসঙ্গিকভাবে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি, থানা, এসিল্যান্ড, ইউনো অফিস, এগুলোতে কোনো ধরনের দুর্নীতি হলে এমপি ইলেক্টেড পার্সন না হলে এমপি জনগণের পক্ষে না থেকে এক্সিকিউটিভদের পক্ষে কথা বলে, বা সরকারি কোনো অফিস যদি জবাবদিহিতা করতে না করে দেন সাধারণ মানুষের কাছে, সেক্ষেত্রে জবাবদিহিতা পাওয়ার আর কোনো উপায় থাকে না, কারণ এমপিও যেহেতু ইলেক্টেড নন। এখন আপনারা বিচার করুন যে আমাদের দেশে এই সমস্যাগুলো ঠিক কতটুকু হচ্ছে কি হচ্ছে না। আপনার নিজ এলাকাতে আপনি কতটা জবাবদিহিতা পাচ্ছেন এমপিদের কাছ থেকে? যদি পেয়ে থাকেন খুব ভালো, কিন্তু যদি না পেয়ে থাকেন এটি অবশ্যই ইন্ডিকেট করবে যে আপনার এলাকার নির্বাচনগুলো আসলেও নিরপেক্ষ হয়েছে কিনা। যাই হোক, দ্বিতীয় পয়েন্টটি হলো, নিরপেক্ষ নির্বাচন না হলে রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে চলে যেতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়ে, যা রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। এটির জন্য নানা রকম বিক্ষোভ, আন্দোলন এবং সংঘর্ষ দেখা যেতে পারে। তো আমরা কিন্তু বাংলাদেশে প্রায়ই নানান রকম বিক্ষোভ দেখতে পাচ্ছি। বিরোধী দল বা অন্যান্য দল যারা আছে তাদের যে প্রচন্ড পরিমাণ আক্রোশ এবং আন্দোলন করার প্রবণতা, তা কিন্তু অনেক বেশি, এবং নানান রকম সংঘর্ষ আমরা দেখে আসছি। এটি একটা বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে। সুতরাং এটিও কিন্তু ইন্ডিকেট করে একটি নিরপেক্ষ নির্বাচন না হলে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। তারপরের পয়েন্টটি হলো জনগণের অসন্তোষ। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ে, যা সামাজিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। আমরা বর্তমান পরিস্থিতিতেই দেখছি যে রাষ্ট্রে কিন্তু জনগণের অসন্তোষ একদম তুঙ্গে। বিশেষ করে ইয়াং জেনারেশনে যারা আছে তাদের অনেকেরই কমপ্লেইন বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সংস্থার মাধ্যমে এসেছে যে তারা ঠিকমতো ভোট দিতে পারেনি। এখন যাদের বয়স 30, তারাও অনেকে কমপ্লেইন করে যে তারা এই জীবনে ভোটই দেয়নি। এবং বর্তমান যে কোটা আন্দোলন, যেটি মূলত এখন সরকার বিরোধী আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করছে নানা মিডিয়ার মাধ্যমে, সেটিতে কিন্তু স্পষ্টই জনগণের অসন্তোষ বিদ্যমান। এটিও একটি সিমটম ফ্রি ফেয়ার ইলেকশন না হওয়ার। আরেকটি গুরুত্বপূর্ণ সিমটম হলো মানবাধিকার লঙ্ঘন। নিরপেক্ষ নির্বাচন না হলে প্রায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে, যেমন বিরোধী দলের উপর নির্যাতন, গণগ্রেপ্তার, বর্তমান আন্দোলনের যে আন্দোলনকারীদের মোবাইল সিজ করে চেক করা হচ্ছে, এটি মানবাধিকারের লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানুষের ফ্রিডম অফ স্পিচ বা মত প্রকাশের স্বাধীনতা, এটি অত্যন্তভাবে কমে যাওয়া, যেটি বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘটছে। যাই হোক, লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্টটি হলো বৈষম্য ও বিভাজন। নিরপেক্ষ নির্বাচন না হলে সাধারণত ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় সম্পদ ও সুযোগ সুবিধা বিতরণ করে তাদের নিজ দলের ভেতরে, যা সমাজে বৈষম্য ও বিভাজন সৃষ্টি করে। এটির একটা গুড এক্সাম্পল কিন্তু কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনের বহিঃপ্রকাশ। সাধারণ ছাত্রদের সরকারি দলীয় যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, এটির বিরুদ্ধে যে ক্ষোভ, তা এই আন্দোলনে বহিঃপ্রকাশ ঘটেছে। এছাড়াও এ ধরনের পরিস্থিতিতে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা তার বৈদেশিক সম্পর্ক ও কূটনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। এর এক্সাম্পল হিসেবে আমরা দেখেছি আমেরিকার সঙ্গে রিসেন্ট নির্বাচন নিয়ে অনেকটাই নীতিগত বিরোধ হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলেছেন। জাতিসংঘ থেকেও বাংলাদেশকে ফ্রি ফেয়ার ইলেকশনের রিকোয়েস্ট করা হয়েছে। পরিশেষে একটি দেশের স্থিতিশীলতা, সুষ্ঠু শাসন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বুঝতে হবে যে সমস্যাগুলোর কথা উপরে বর্ণিত করলাম, প্রত্যেকটি কিন্তু বাংলাদেশে বিদ্যমান। এই সমস্যাগুলো থেকে বের হতে হলে আমাদের সিমটমগুলোকে বুঝতে হবে। যেমন একজন ডক্টর পেটে ব্যথার কথা শুনলে, বুক জ্বালা পড়ার কথা শুনলে, অ্যাসিডিটির কথা শুনলে তাকে গ্যাস্ট্রিক বা এই ধরনের ওষুধ দিয়ে থাকেন সিমটম শুনে, তেমনি আমরাও যে সিমটমগুলো শুনছি এগুলো থেকে আমাদের বুঝতে হবে যে রাষ্ট্রের মূল সমস্যাটা ঠিক আসলে কোথায়। যদিও আমি ডাইরেক্টলি বলতে চাই না এদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে কিনা, তবে সিমটমগুলো থেকে কিন্তু স্পষ্টই একটি ধারণা পাওয়া যায় যে আসলে দেশের ভিতরে কি হচ্ছে। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব এবং ফলো করে, লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ডেমোক্রেসি নিয়ে আরও কিছু ভিডিও করা হবে। যেমনটি এর আগের ভিডিওতে বলেছি, ডেমোক্রেসি বোঝা এত সহজ কোনো কাজ নয়। এটিকে বুঝতে হলে অনেক কিছু বোঝার দরকার আছে। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।